সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ বিষয়টি একেবারে প্রাথমিক একটি বিষয় হিসাব বিজ্ঞানের। এটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, যেমন আধুনিক হিসাবশাস্ত্রবিদগণ লেনদেনের দ্বৈতসত্তার উপর ভিত্তি করে হিসাবসমূহের মধ্যে একটি গাণিতিক সম্পর্ক আবিষ্কার করেন, যা হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন নামে পরিচিত। এই সূত্র অনুযায়ী মোট সম্পদ এর পরিমাণ এবং ওই সকল সম্পত্তির উপর বিভিন্ন পক্ষের মোট দাবি বা মোট স্বত্বাধিকারের পরিমাণ সমান হবে। অর্থাৎ হিসাব সমীকরণ হচ্ছে এমন একটি সূত্র, যে সূত্রের বাম পাশে থাকবে সম্পদ এবং ডান পাশে থাকবে দায় বা বহির্দায় এবং মালিকানা সত্ত্ব। এখন এই সম্পদ বলতে আমরা কি বুঝি? সম্পদ হচ্ছে এমন একটি বিষয় যা দ্বারা প্রতিষ্ঠানের দায় এবং মালিকানা সত্ত্ব পরিশোধ করা যায়, যা ব্যবহার করে প্রতিষ্ঠানের আয় অর্জন করা যায়, যা দীর্ঘদিন ব্যবহার করার মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পত্তি ব্যবহৃত হয়। এবার আসি দায় বা বহির্দায় বলতে কি বোঝে। প্রতিষ্ঠানের বাহিরের কোনো পক্ষের নিকট প্রতিষ্ঠানের যে দায় বা দেনার সৃষ্টি হয় তাকে বলা হয় দায় অথবা বহির্দায়। মালিকানা সত্ত্ব হচ্ছে এমন একটি সত্ত্ব যা প্রতিষ্ঠানের মালিকের কাছে ব্যবসা প্রতিষ্ঠানের একটা দায়বদ্ধতা থাকে, যেটা মূলধন প্রদানের কারণে মালিকের কাছে প্রতিষ্ঠান দেনা থাকে। এবার আসি এই পুরো সূত্রটিকে কিভাবে আমরা ব্যাপকভাবে বিশ্লেষণ করতে পারি। চলতি সম্পদ, সম্পদ বলতে দুই ধরনের সম্পদকে আমরা এখানে আলোচনা করব। একটি হচ্ছে চলতি সম্পদ, একটি হচ্ছে স্থায়ী সম্পদ। দায় হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এবং স্বল্পমেয়াদী দায়। আর মালিকানা সত্ত্ব 4টি উপাদান দ্বারা প্রভাবিত হয়। একটি হচ্ছে মালিকের মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করতে হয়, আয় হলে যোগ করতে হয়, ব্যয় হলে বিয়োগ করতে হয় এবং উত্তোলন হলে বিয়োগ করতে হয়। এবার আসে চলতি সম্পদ কাকে বলে। চলতি সম্পদ হচ্ছে এমন সম্পদ যে সম্পদকে 1 বছর বা তার কম সময়ের মধ্যে নগদে পরিণত করে ফেলা যায়, তাকে বলা হয় চলতি সম্পদ। স্থায়ী সম্পদ কাকে বলে? যে সম্পত্তিটি 1 বছরের বেশি সময় ব্যবহার করে সুবিধা গ্রহণ করা যায় তাকে বলা হয় স্থায়ী সম্পদ। দীর্ঘমেয়াদী দায় আর কাকে বলে? যে দায়টি 1 বছরের বেশি সময় পরেও পরিশোধ করা সম্ভব তাকে বলা হয় দীর্ঘমেয়াদী দায়। আর স্বল্পমেয়াদী দায় হচ্ছে যে দায়টি 1 বছরের কম সময়ের মধ্যেই পরিশোধ করে দিতে হয়, তাকে বলা হয় স্বল্পমেয়াদী দায়। আর মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের মূলধন, অর্থাৎ মালিক যে পরিমাণ মূলধন নিয়ে ব্যবসাটি শুরু করেছিল সেই পরিমাণ মূলধন, তার সাথে যদি সে অতিরিক্ত কোনো পরিমাণ মূলধন আবার নতুন করে নিয়ে আসে অথবা তার ব্যবহার্য কোনো সম্পত্তি ব্যবসা ব্যবহার করার জন্য দিয়ে দেয়, এ ধরনের সম্পদ, এটাকে বলা হয় অতিরিক্ত মূলধন। এর সাথে প্রতিষ্ঠানে বছরে অথবা যে সময়ের জন্য করা হচ্ছে সেই সময়ের আয় যোগ করতে হবে, এরপরে ব্যয় হলে বিয়োগ করতে হবে আর উত্তোলন হলে বিয়োগ করতে হবে। অর্থাৎ আলোচনা থেকে আমরা বলতে পারি একটি প্রতিষ্ঠানের যে পরিমাণ সম্পদ থাকবে তা দিয়ে ওই প্রতিষ্ঠানের যে পরিমাণ বহির্দায় থাকবে এবং মালিকানা সত্ত্ব থাকবে তা পরিশোধ করার ক্ষমতা থাকতে হবে। যদি মোট সম্পদের তুলনায় দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ বেশি হয় তাহলে ওই প্রতিষ্ঠানটি আর দীর্ঘমেয়াদী স্থায়ী হতে পারবে না। আবার যদি অতিরিক্ত সম্পদ অর্থাৎ দায় এবং মালিকানা সত্ত্বের চেয়ে সম্পদের পরিমাণটাও অনেক বেশি থাকে তাহলে ওই প্রতিষ্ঠান অলস সম্পত্তি প্রতিষ্ঠানে বসে থাকবে, যাও প্রতিষ্ঠানের জন্য লাভজনক নয়। অর্থাৎ মোট সম্পদের পরিমাণ দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণের সমান হতেই হবে। এখন আমরা দেখতে পাচ্ছি চলতি সম্পদগুলো কোনগুলো, যেমন নগদ টাকা, ব্যাংক জমা, দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট বা প্রাপ্য বিল, সমাপনী মজুত পণ্য, মণিহারি দ্রব্যাদি, অগ্রিম খরচ এবং বকেয়া আয়। স্থায়ী সম্পদ হচ্ছে দালান কোঠা, যন্ত্রপাতি, ভূমি, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, অর্থাৎ যে সম্পদগুলো আমরা 1 বছরের অধিক সময় ধরে ব্যবহার করতে পারি। স্বল্পমেয়াদী দায়, যে দায়গুলো 1 বছরের মধ্যেই পরিশোধ করে দিতে হয় তাকে বলা হয় স্বল্পমেয়াদী দায়, যেমন পাওনাদার বা প্রদেয় হিসাব, প্রদেয় নোট বা বিল, ব্যাংক জমাতিরিক্ত, অগ্রিম বা অনুপার্জিত আয়, বকেয়া আয়, স্বল্পমেয়াদী ঋণ।
দীর্ঘমেয়াদী দায়, জামানতযুক্ত ঋণ, ব্যাংক ঋণ, প্রদেয় বিল যা 1 বছরের অধিক সময় পরও পরিশোধ করা যায়, ঋণপত্র, বন্ড। অর্থাৎ যে দায়গুলো 1 বছরের পরেও পরিশোধ করা যায় তাকে বলা হয় দীর্ঘমেয়াদী দায়। শিক্ষার্থীবৃন্দ, মালিকানা সত্ত্ব বা প্রতিষ্ঠানের উপর মালিকের যে সত্ত্ব থাকে তাকে মালিকানা সত্ত্ব বলে। এই মালিকানা সত্ত্ব 4 ভাগে ভাগ করা যায়, মানে 4টি উপাদান দ্বারা প্রভাবিত হয়। একটি হচ্ছে অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন হলে মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়। যদি আয় হয় তাহলে মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়। যদি ব্যয় হয় তাহলে মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয়। উত্তোলন হলে মালিকানা সত্ত্ব বিয়োগ হয়। এই বিষয়টা নিয়ে আমি ডিটেলসে আরও আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। হিসাব সমীকরণের উপরে আরও কিছু ক্লাস আসবে। ধারাবাহিকভাবে আলোচনা। আজকে ছিল হিসাব সমীকরণের উপরে প্রথম ক্লাস। এরপরে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব হিসাব সমীকরণের কিভাবে আমরা প্রভাব দেখাতে পারি, লেনদেনের প্রভাব কিভাবে হিসাব সমীকরণের উপরে পড়ে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।